12 মাসে আম গাছের সামনে তিনজনের একটা ছোট্ট দল বিদ্যমান। তীব্র রোদের তেজ উপেক্ষা করে তারা চোখ পিটপিট করে আম গাছের ডালে দৃষ্টি জ্ঞাপন করেছে। মাঝে মাঝে উপর থেকে একজন আম নিক্ষেপ করলে সেগুলো হাতে থাকা ব্যাগে ভরে নিচ্ছে তারা। গাছের নিচে উপস্থিত 3 মহান ক্যাচদার নাম যথাক্রমে রামিসা, সঞ্জয় এবং মাহি, এবং গাছের উপরে অবস্থান করছে এই গ্রামের জমিদারের একমাত্র মেয়ে দুয়া ফারাবি। নিজেদের বিশাল ফলমূলের বাগান থাকলেও অন্যের কাছ থেকে চুরি করে খাওয়ার মজা দুয়ার কাছে জগতের শ্রেষ্ঠ মজা বলে মনে হয়। দুয়ার নিজে মনে পাকা আধা পাকা আম পেরে নিচ্ছে। রোদের উত্তাপে তার শরীর এবং মুখমণ্ডল ঘামে চুপচুপ হয়ে আছে। নিজের জামার হাতে মুখ মুছে শেষে নিশানার পাকা আমটিতে যেই হাত দিতে যাবে অগ্নি সন্ধ্যায় তারা দিল দুয়াকে। হরে কৃষ্ণ, জুবিন কাকা এলো রে। দুয়ার বাচ্চা, নাম জলদি। নিশানার দিক থেকে নজর না সরিয়ে দুয়া এক লাফে আমটি নিজের মুঠোয় নিয়ে জমিনে চলে এলো। পায়ে হালকা চাপ পড়েছে উঁচু থেকে নির্দ্বিধায় লাফিয়ে পড়ার ফলে, যার কারণে সে পালাবার পূর্বেই জুবিন ঘোষ তাদের সামনে এসে হাজির হলো। এই এই কেউ নড়বি না, সবাই চোরের দল সব কয়টা। জমিদারের মেয়ের কিভাবে যে চোর হলো এইটা বুঝি না বাপু। আর সঞ্জয়, তোর কাকার গাছের আম চুরি করতে তোর একটুও রুচিতে বাঁধে না? সঞ্জয় ভিতর ফোয়ারা মুহূর্তেই চুপসে গেল। দুয়া নিজের পায়ে হাত দেওয়া অবস্থায় জবাব দিল, সব কামারের ছেলে যেমন কামার হয় না, তেমনি সব জমিদারের মেয়ে তো আর জমিদারের মতো হবে না। আমি গ্রামের সহজ সরল দুরন্ত এক মেয়ে। ছি ছি, বলে কি এই মেয়ে? এই দুয়া আম সব ফেরত দাও। আমি আজকে তোমার বাবার কাছে বিচার দেব প্রত্যেকবার এই বড় বাড়ির মেয়ে কিভাবে ফলমূল চুরি করে। দোয়া একটু চমকালো। তার বাবা তার এইসব কুকীর্তির কথা জানলে নিশ্চয়ই ঘরে আটকে রাখবে 2-3 দিন। কিন্তু দোয়ার কাছে এই 2-3 দিনের বন্দি জীবন কিছুতেই মঞ্জুর না। এর মধ্যে রামেশা চুপসে গেল জুবিনের হুমকি শুনে। সে আম ভর্তি ব্যাগ জুবিনের দিকে এগিয়ে দিতে গেলে দোয়া এতে আপত্তি জানায়। কাকা, আমরা কি আসলে চোর? আমি এই আমের বদলে আজ আপনাকে টাকা দিতাম অবশ্যই। আমি বুঝেছি, আগে আমি বেশ ভুল কাজ করতাম, তবে আজ থেকে আর না। এই নিন, এখানে 200 টাকা আছে। দুয়ার সালোয়ার পকেট থেকে কচকচে 2টা 100 টাকার নোট ধরিয়ে দিল জুবিনকে। জুবিনের মুখভঙ্গি দেখে কিছু বোঝা গেল না সে খুশি নাকি অখুশি। তবে জুবিন মুখে বলে উঠল, আর যেন গাছে না উঠতে দেখি, যাও আম নিয়ে। দুয়া এবং বাকি সবাই হনহন করে হাঁটতে লাগলো। মাহির আবেগী মন এতক্ষণে তার মনের চাপা প্রশ্ন করেই বসলো দুয়াকে। সবকটা গিয়ে বসলো পুকুর পাড়ের ধারে। ইতিমধ্যে সঞ্জয় আর রামেশা দুয়ার ইশারায় আমের খোসা ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। দুয়ার ঠোঁট চোখা করে মাহিরের উদ্দেশ্যে বলল, সঞ্জয় আগেই আমাকে ইঙ্গিত করেছিল আজ জুবিন কাকা আসতে পারে, তাই আমি সব অস্ত্র নিয়েই মাঠে নেমেছি। আর বাদ বাকি টাকার কথা, টাকাটা নকল ছিল। সঞ্জয় আমায় জাল টাকা এনে দিয়েছিল। তুই ভাবলি কিভাবে আমি ওনাকে টাকা দেব, তাও 200 টাকা? ইস! দুয়া নিজের মাথার কাপড় গলায় ঝুলিয়ে দিয়ে বড় একখানা পাতার সাহায্যে নিজেকে বাতাস করছে। মায়ের মুখটা এখনো প্রশ্নে ছেয়ে আছে। দেখলি না, 200 টাকা উনি আরও টাকার সাথে সংমিশ্রিত করে নিয়েছে। এইভাবে কেউ কিভাবে বুঝবে? দেখবি পথে পথে আরও টাকা তুলবে সে মানুষের থেকে। তাই চিন্তার কিছু নেই। ভাই, আম খা, এত প্রশ্ন করিস কেন? দুয়া আমে কামড় বসিয়ে বলল, সঞ্জয়ের বাচ্চা, তোর মাথায় বুদ্ধি শেষ নেই। শুধু বাইরের মানুষের সামনে তোর এই বুদ্ধি যায় কোথায়? সঞ্জয় বোকার মতন মুখ বানিয়ে বলল, তোরা হচ্ছিস আমার বাচ্চাকালের সাথে। তোদের সাথে থাকলে আমার মধ্যে সংকোচ বোধ তো দূরে থাক, অতিরিক্ত একটা শক্তি অনুভব করি। কিন্তু আসলে আমি জানি না বাইরের মানুষের সামনে আমি এত বক বক করতে পারি না কেন। কারণ তোর মাথা নষ্ট। রামেশা দাঁত কেলিয়ে বলল। সবাই একগাল হাসলো রামেশার কথায়। আমের মিষ্টি স্বাদ উপভোগ করার পাশাপাশি পুকুর পাড়ে দুয়ার নেতৃত্বে জমজমাট একটা আড্ডা জমালো সবাই মিলে। তীক্ষ্ণ এমন কণ্ঠ শুনে হিম হয়ে এলো দুয়ার শরীর।
গলার ওড়না মাথায় পেঁচিয়ে ভদ্র মেয়ের মতন ভণিতা করল সে, যেন এই পুকুর পাড়ে বসা ইনসানের মধ্যে সেই সবচেয়ে ভদ্র শান্ত। ওড়নার সহিত ইতিমধ্যে মুখে লেগে থাকা আমের রসটা মুছে নিল দুয়া। বুকটা কেমন দ্রিম দ্রিম শব্দ করছে তার। হঠাৎ তার হাত চেপে ধরল এক যুবক। চোখে মুখে বিরক্তি তার। দুয়া সে যুবকের মুখের দিকে তাকিয়ে মলিন হেসে বলে উঠল, রিজওয়ান ভাই। একটা দিব ধরে সাত সকালে উঠে গ্রামে ঘুরে বেড়াচ্ছিস। চাচির সাথে লড়ে তোকে কলেজে ভর্তি করেছি, আর তুই কিনা আজ প্রথম দিনে হাওয়ার মতো ভেসে বেড়াচ্ছিস। আর এই যে রামিসা, তোমার আপু কই? সে তোমাকে আজ ধেই ধেই করে বেরোতে দিয়েছে কিভাবে? সব কটা বাড়ি যাও, কলেজে যেন কেউ দেরি না করো। গোলমেটিং ফুস হয়ে গেল। রেজওয়ান দুয়ার হাত চেপে সামনের দিকে পা বাড়ালো। এত ফাইজলামি করিস কেন তুই? বাড়ি গিয়ে এখন ঠিকই তো বকা শুনবি চাচির পক্ষ থেকে। তুমি আছো তো আমার ভাই, তুমি আমাকে রক্ষা করে নিও। কেমন ভাই? দুয়া মুচকি হাসলো। তোর জন্য আমি ঢাল হিসেবে আছি। আলোক ছাতাটা দুয়ার মাথার উপর ঠিকভাবে ধর, বড্ড রোদের তেজ আজ। আলোক রিজওয়ানের কথা মতন কাজ করলো। দুয়া নিজের মুখ বন্ধ রেখেছে। রিজওয়ান তার একমাত্র কাকাতো ভাই। নিজের ভাইয়ের অভাব কখনো সে অনুভব করেনি, শুধুমাত্র এই রিজওয়ানের জন্য। বাবার পরে যদি নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে সে, তাহলে সেজন হলো এই রিজওয়ান। রিজওয়ানের জন্য দুয়া কত অসাধ্য কাজ সমাধান করেছে, এটা একমাত্র দুয়া আর তার আল্লাহ জানে। দুয়া শান্তির নিঃশ্বাস ফেলে রেজওয়ানের পানে তাকালো। রেজওয়ান ভ্রু কুচকে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে। বাড়িতে পৌঁছে দুয়ার মা তার দিকে তেড়ে এলো। রিজওয়ানের পিছে দাঁড়ালো দুয়া। এই মেয়া বেরিয়ে আয়, তোর চুল সব ছিঁড়বো আমি আজ। সকালে ঘুম থেকে উঠে নাওয়া নাই খাওয়া নাই, এমনি দলবল নিয়ে টোটো করতে বেরোয় গেছিস। তোকে নিয়ে কি করব আমি? চাচি ছোট মানুষ, এসব ভুল করেই, বাদত এইসব। মা, দোয়াকে কিছু খাইয়ে দাও, কলেজের সময় হতে চললো। রিজওয়ানের কথায় আহিলি বেগম দুয়াকে নিয়ে ভিতরে গেল। দুয়ার মনটা এখন শান্ত হলো যেন। সে তার কাকিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি আর রিজওয়ান ভাই আছো বলে আমি এখনো টিকে আছি এই বাড়িতে। ভালোবাসি কাকিমা তোমাকে আর রিজওয়ান ভাইকে। হয়েছে, এখন আর যাত্রাবাড়ির নাটক শুরু করিস না, জলদি কর। তোর মা বাঘিনী একবার খেপলে আমরা কিছুই করতে পারবো না। দুয়ার ঠোঁট প্রশস্ত হলো। সে গামছা নিয়ে হাত পা দুলিয়ে আবারও বলে উঠল, কাকিমা, আমি জানি তুমি আমাকে বাঁচাতে সেই বাঘিনীর সাথে লড়াই করতে সর্বদা প্রস্তুত। আহিলি বেগম দুয়াকে মারার জন্য এগিয়ে গেলেন, কিন্তু লাভ হলো না। দুয়া নিজেকে বাথরুমে আটকে নিল। কিটকিটে দুজনে দুই প্রান্ত থেকে হেসে উঠল। গোসল ছেড়ে নিজেকে তৈরি করে নিচ্ছে দুয়া কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এই গরমে সবাই হাফ হাতার জামা পরলেও বাইরে দুয়ার জন্য এই হাফ হাতা জিনিসটা একেবারেই নিষিদ্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের ডোরা কাটার দাগ দেখছে সে। দুয়ার মুখ, গলা, বুকের কিছু অংশ, হাতের কবজি ও কবজির উপরভাগ কিছু অংশ এবং পায়ের পাতা, এইসব ব্যতীত তার উপর শরীরে এমন ডোরা কাটা দাগ আছে। অর্থাৎ এইসব স্থান ছাড়া তার গায়ের চামড়ার রং একটু চাপা। উল্লেখিত স্থানের রং ধপধপে সাদা হলেও তার শরীরের বাকি অংশ ছোপ ছোপ বাদামি রঙের। দুয়া ছোটকাল থেকেই এমন। অনেকে দুয়াকে শ্বেত বা ধবলডুগি বললেও ডাক্তার এই ব্যাপারটা নাকচ করেছে। এটা দুয়ার এক প্রকার চর্মরোগ। নিজের গায়ের দাগগুলো উপরে হাত বুলিয়ে দোয়া কলেজের কামিজে পরিধান করলো। কি শুভ্র দেখাচ্ছে এখন তাকে, যেন তার গায়ের ফুলের টোকা পর্যন্ত নেই। দোয়া মলিন হাসল। তার এই রূপের অনেক মানুষ মজে যায়, কিন্তু দোয়া সাড়া দেয়নি কারো ডাকেই। কারণ তার ভয় হয় সত্যি জানলে সেই মানুষটা না তাকে ছেড়ে যায়। তাই দোয়া কখনো না নিজের এই দুর্বলতা প্রকাশ করে, না কখনো কারোর সাথে প্রেমে মজেছে। সব কিছু গুছিয়ে নিয়ে দোয়া রুম ত্যাগ করলো। তাদের খাবার টেবিলে খানা পিনার ধুম চলছে। টেবিলের মধ্যে চেয়ারে নিজের বাবাকে দেখে মাথার কাপড়টা ঠিক করে ধীর পায়ে এগিয়ে গেল সে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কলেজে যাইবা আম্মা? জি। দোয়া ছোট্ট শব্দে বলল, ঠিক আছে, ভালো মতো পয়রা আব্বার নাম উজ্জ্বল করবা। প্রেম প্রীতিতে মজা গেলে আব্বার খারাপ রূপ দেখবা কিন্তু। দোয়া মাথা নাড়ালো তার বাবা ইদ্রিস জমিদারের কথায়। চাচা,
আমাদের দুয়া অনেক ভালো মেয়ে। দুয়ার কাছে নিশ্চয়ই এইসব কথা মোটেও ভালো ঠেকছে না। আপনারা কেন আগ বাড়িয়ে মেয়েটাকে কথা শুনিয়ে দিন? রিজিওয়ান থমথমে কণ্ঠে বলল, শিক্ষক সাহেব, বোনের জন্য কি চাচারের লাগাও ঝগড়া করবা? ইদ্রিস হেসে প্রশ্ন করল, আলবাত করব। আমার নিজের বোন নেই, দুয়াই আমার জন্য সব। আমার ভাই, আমার বোন। দুয়ার ব্যাপারে আপনার থেকেও খারাপ কিছু আমি শুনতে চাই না। মাস্টার মানুষ সর্বদা বেশি বুঝে। হেল লাগে তো জমিদারি না করে মাস্টারি করো, সমস্যা নাই। টাকার অভাব আসেনি আমাগো। যার যেটা মন চায় তাই করো। যাও, কইলাম না কিছু তোমার বোনেরে খেয়াল রাখো আমার মায়ার। অবশ্য আমি না কইলেও তুমি খেয়াল রাখবা, আমি জানি। দুয়া এবং বাকি মহিলাগুলো চুপ করে নাস্তা করে যাচ্ছে। ঘরের এই দুমুখ পুরুষকে সবাই বাঘের মতন ভয় পায়। দুজনের মধ্যে মতের অমিল সর্বদা থেকে যায়। কিন্তু রিজিয়ান তার পরলোকগমন বাবার নেই শ্রদ্ধা করে ইদ্রিসকে, এবং ইদ্রিস নিজেও নিজের ছেলের অভাবটা রিজিয়ানের সহিত অনুভব করে না। তাই এই দুই দ্বিমত মানুষের মধ্যে আজ একটা প্রীতির বন্ধন বিদ্যমান রয়েছে। দুয়াকে কলেজে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যে ছুটল রিজওয়ান। তাদের গ্রামের অবস্থিত বিরাট নামকরা এক ভার্সিটির প্রভাষক সে। এই ভার্সিটিতে শহরের ছেলে মেয়ে আনাগোনা সবচেয়ে বেশি। কলেজের গেটে সঞ্জয় দেখাবে তার সহিত হেঁটে যাচ্ছে দোয়া। গরমের দিনে সবাই নিজের স্বস্তির মতন কাপড় পরেছে, শুধু একমাত্র দোয়া নিজের বেড়া জালে বদ্ধ। গরমে তার গায়ে জ্বালা করছে। সেসব মাথায় না নিয়ে নতুন কলেজ, নতুন ক্লাস, নতুন মানুষ এসব দেখতে ব্যস্ত দোয়া। ক্লাসে রামিসা এবং মাহিয়া বসে আছে। রামিসার কোমড়া মুখ টেনে দিয়ে দোয়া তাকে প্রশ্ন করলো, কি হলো? তোর ভাইয়া এমন কেন? হবু শালিকে কেউ ধমকায়? আমার ভাই তো এমনই, কি আর করার। দুলাভাই পরিবর্তন করবি এমনও তো সম্ভব না। মায়েশা আপু আর আমার ভাইয়ের প্রেম আজ 8 বছরের কাছাকাছি। তুই বরং সহ্য করতে শেখ। দোয়া এক চোখ টিপে ভনিতা করে বলল রামিসাকে। রামিসা উঠে সজোরে ঘুষি দিল দোয়ার পিঠে। আমাকে নিয়ে মস্কারি? দেখবি তোর কপালে এমন একজন জুটবে যে তোকে প্রচুর বকবে। দুয়ার কোনো বোন নেই, রিজওয়ান ভাইয়ের শালি। তাহলে ওর দুলা ভাই কিভাবে বকবে ওকে? আর এইভাবে কেউ মারে? সঞ্জয় উদ্গিন্ন হয়ে প্রশ্ন করল, ওর বোনের জামাই না হোক ওর জামাই তো হবে, মিলিয়ে নিস। আজও কি শুরু করলি? মাহির প্রশ্ন তিনজন তার দৃষ্টি জ্ঞাপন করল। সেটাই তো আজব। হ্যাঁ আজব। একদম আজব। একে একে দুয়া, রামিসা এবং সঞ্জয় মাহিকে ভেঙচিয়ে বলল। ধৌর আজব। মাহি কথাটা বলতে সবাই হেসে উঠল। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো দোয়ার ছোটবেলার শত্রু জেরিন। সে এসে দোয়ার জামার হাতে টান দিয়ে বলল, দোয়া নিজের হাত গুটিয়ে বুকের সামনে ধরল। এই মেয়ে ছোটবেলা থেকেই দোয়ার ত্বকের সম্পর্কে জানে। এই নিয়ে ছোটবেলা থেকে দোয়ার অনেক ক্ষতি করেছে জেরিন। বুদ্ধি হওয়ার পর তাই এই মেয়েকে দোয়া এড়িয়ে চলে। এখানে কাজ কি? দূরে যাও। রামিসা করার জবাব। জেরিন এবং তাদের কথা কাটাকাটির কারণে ক্লাসের অন্য সবার দৃষ্টি এইদিকে। মাহি উঠে হালকা ধাক্কা দিল জেরিনকে। তুমি সমকামী? দুয়ার কাপড়ের ভেতর তুমি কি দেখবে? আজব। হরে রাম, মাই সেই বলেছিল। হো করে হেসে উঠল পুরো ক্লাস। জেরিন দোয়াকে শায়েস্তা করতে এসে নিজেই হাসির পাত্রী বনে গেল। স্যার আসতে সবাই নিজের স্থানে অবস্থান করছে। দোয়া ফিসফিস করে মাহিকে বলল, কি দরকার ছিল এত কড়া কড়া ভাষা ব্যবহার করার? মাহি যা করেছে বেশ করেছে। আমাদের সামনে থাকিস তুই লিডার, আর বাইরে তোকেই আমাদের বাঁচাতে হয় অন্যের কাছ থেকে। বাদ দে, চিন্তা করবি না দোয়া। আমরা থাকতে কেউ তোকে কিছু বলার সাহস পাবে না। আহা, এত ভালোবাসা, চোখে পানি চলে এলো। দোয়া অভিনয় করলো নিজের চোখের পানি মুছে নেওয়ার। অতবার তিনজনেই মুখ টিপে ক্লাস চলাকালীন সময়ে নিজেদের হাসি নিয়ন্ত্রণের চেষ্টা রইল। থাইল্যান্ডের ব্যস্ত রাত। শহরের বুকে গভীর রাতে ছেলে মেয়ে জোয়ান বুড়ো সবাই ডুবে আছে কালো জগতের মোহে। কেউ কেউ ডুবে আছে শারীরিক চাহিদা মেটাতে,
কেউ আবার ডুবে আছে নেশায় মত্ত হয়ে। দ্য আয়রন ফেরিস এই মুহূর্তে শত নরনারী অবস্থান করছে, যার মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ দলের অধিনায়ক ইয়াদ বিন তেহরান। যেখানে বাড়ির সবাই নিজেদের শারীরিক মানসিক খোরাক মেটাতে প্রস্তুত, সেখানে ইয়াদ বসে কথা বলছে তার কোচের সাথে। বছর চারেক আগে ইয়াদের রূপ ছিল একেবারে অন্যরকম। বন্ধুদের সহিত দেশে বিদেশে ভ্রমণের পাশাপাশি দেশি বিদেশি নানান মেয়ের সাথে মেলামেশার ওস্তাদ ছিল সে। টাকার কমতি তার কখনোই ছিল না, তাই যখনই যা দরকার হতো হাতের মুঠোয় সে পেয়ে যেত। ছোটকাল থেকে ক্রিকেটের প্রতি তার ঝোঁক ছিল অত্যন্ত আবেগী, তাই বাছাই পর্বে সিলেক্ট না হলেও বাবার টাকায় একাডেমিতে নিজের জায়গা করে নিয়েছিল সে। পরিশ্রমের ফলে অনূর্ধ্ব-19 দল থেকেই ক্রিকেট জগতে ইয়াদ নিজের জন্য ভালো একটা জায়গা তৈরি করে নেয়। 4 বছর পূর্বে সে জাতীয় দলে আসে এবং বর্তমানে দেশের এবং বিদেশের সবচেয়ে ডিমান্ডিং খেলোয়াড় সে। মুখে মাস্ক ব্যবহার করে এক হাতে গ্লাস নাড়াচাড়া করছে, অন্য হাতে কানে মোবাইল চেপে ধরে আছে সে। চারিদিকে আকর্ষণীয় নারী কালো রঙের জ্যাকেট পরিয়ে তা ইয়াদের দিকে আবেদনময়ী দৃষ্টিতে মত্ত হয়ে আছে। আর ইয়াদ নিজের ক্রিকেট দুনিয়াতে অবস্থানরত। দূরে বসে ইয়াদকে পর্যবেক্ষণ করেছে তার থাইল্যান্ডের বন্ধু মিচেল। অনেক বছর পরেই ইয়াদের সাথে তার দেখা। মিচেলের সাথে তাদের অন্য সব বন্ধু ফারসিব, ইয়াসির এবং স্পন্দন বসে আছে। মিচেল ইয়াদের এমন অদ্ভুত পরিবর্তনের কথা শুনলেও নিজের স্বচক্ষে তা দেখে ফারসিবকে ইংরেজিতে প্রশ্ন করলো, ইয়াদের মধ্যে এত পরিবর্তন কিভাবে? মানে পূর্বে তাকে আমাদের কাছে দিনের বেলায় পেলেও মাঝরাতে সে মেয়েদের মাঝে ডুবে থাকতো, অথচ কিছু সময়ের মধ্যে কত মেয়ে তার পাশে নানান ইঙ্গিত দিয়েছে, কিন্তু সে মাথা উঠিয়ে পর্যন্ত দেখলো না। এসব কি সত্যি আদৌ? একদম সত্যি। জাতীয় দলে আসার পর ইয়াদ এমন পরিবর্তিত হয়েছে, আগের সব প্রেমিকা, ব্যাড পার্টনার সব কিছুই এখন তার লিস্টের বাইরে। ইয়াদ এখন আমাদের ভদ্র ছেলে। ফারসিব বলল, আমার বিশ্বাস হচ্ছে না। ইয়াদ নিজেকে কন্ট্রোল না করলে কত বাচ্চার বাপ হতো সে। ক্রিকেটার অনেকেই তো মেয়েবাজ, মেয়েদের সাথে শোয়া তাদের জন্য কমন। তাহলে মিচেল পুনরায় প্রশ্ন করলো, আবেগের বশে মানুষ অনেক কিছুই করে মিচেল, আবার বুঝলে সব ছেড়েও দেয়। ক্রিকেট শুধু একটা সুযোগ এনে দিয়েছে ইয়াদের জীবনকে পরিবর্তন করার। স্পন্দন ইংরেজিতে জবাব দিল মিচেলকে। গ্রেট। মিচেল পুনরায় হেসে ইয়াদের পানে তাকালো। ইয়াদ মোবাইল পকেটে পুরে তাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এলেই ইয়াদ নিজের মুখ থেকে মাস্ক খুলে নিল। ইয়াদের মুখে হাসি বিদ্যমান। সে সামনে এগিয়ে যেতেই অমনি কেউ একজন ইয়াদকে পিছন থেকে আলিঙ্গন করে বলে উঠল, ইয়াদ। ইয়াদের সাথে বাকি সবাই বিস্মিত হয়ে আছে। ইয়াদ বিরক্ত নিয়ে মেয়েটার হাত চেপে তাকে নিজের সামনে দাঁড় করালো। ইয়াদ মেয়েটাকে চিনল না। ভ্রু কুচকে সে মেয়েটার দিকে বোঝার চেষ্টা করছে কাহিনী কি। ইয়াদের খরসান চলে হাত রেখে মেয়েটা ইংরেজিতে বলতে আরম্ভ করলো, এত বছর পর যে তোমার দেখা পাবো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কে? আমি চিনি না। ইয়াদের প্রশ্নে মেয়েটা আবারও বলে উঠল, আমি জেনিফার। মনে নেই কয়েক বছর পূর্বে ক্রিসমাসে আমরা একসাথে রাত কাটিয়েছি? অনেক চেষ্টা করলাম যোগাযোগ করার, কিন্তু তুমি অবধি পৌঁছাতে পারিনি। ইয়াদ নিজের চল থেকে মেয়েটার হাত সরিয়ে দিল। মনে নেই, জাস্ট লিভ। ইয়াদ, আই লাভ ইউ। সেদিনের পর থেকে আমি আমার এই সত্তা অন্যজনকে স্পর্শ করতে দেইনি। তো এটা আমার কি কাজ? তোমার শরীর তোমার ব্যাপার। কথাটা বলে ইয়াদ সবাই বসে পড়লো বাকিদের সাথে। টেবিল থেকে সিগারেট নিয়ে তাতে আগুন ধরিয়ে নিজের ঠোঁটে চেপে ধরলো সেটা। জেনিফার মেয়েটা ইয়াদের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়লো। ইয়াদ, আই রিয়েলি লাভ। স্টপ! কি করছো কি? এসব লাভ ভালোবাসা আমার জন্য না। আমি এসব বুঝি না, আর না বুঝবো কোনোদিন। আমার জন্য মেয়ের একটা মোহ ছিল, ব্যবহারের পর যা শেষ হয়ে যেত। বর্তমানে আমি আমার লাইফ নিয়ে খুশি আছি, মেয়েবিহীন। আমার ক্যারিয়ারে আমি ফোকাস। এখন আমার জীবনে কোনো মেয়ে বা ভালোবাসার কিছু দরকার নেই। আগেও রাত কাটানোর পূর্বে কোনো মেয়েকে ভালোবাসার শর্ত ছিল না, বুঝেছো?
জাস্ট লিভ। ইয়াদের চিৎকারে মেয়েটা ফ্লোরে বসে পড়ল। চারিদিকে সবাই বিস্মিত। মেয়েটা মুখ চেপে কান্নার সংযত রেখেই ওঠার চেষ্টা করলো। ইয়াদ সবাই হেলান দিয়ে বসলো। হাতে সিগারেট আবারও ঠোঁটের মধ্যেখানে রেখে লম্বা ফু দিল একটা। এর মাঝে আবারও ইয়াদের ফোন বেজে উঠল। অপর পাশ থেকে জবাব শুনে ইয়াদের গর্জন শোনা গেল। বারবার টাকার লোভ দেখিয়ে বিপিএলে আমার দল পরিবর্তন করতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত পছন্দ। যেটা আমার পছন্দ হয় আমার কাছ থেকে সেটা নেওয়ার ক্ষমতা কারণে স্বয়ং টাকারই নেই। আগে যদি আমার কথা শুনতেন, ইয়াদকে হারালে আফসোসই করা লাগে। আজকের ঘটনা নিজের জীবনে একটা শিক্ষা হিসাবে নেবেন। কথাটা বলে ফোন রাখলো ইয়াদ। একে তোর মেজাজ খারাপ ছিল, তার উপর আবার মেজাজটা চটে গেল ইয়াদের। সে বিড়বিড় করে বলতে লাগলো, ট্রিপে এসেও শান্তি দিচ্ছেন আমাকে। যেই ভাবলাম শান্তির সময় কাটাবো, অমনি কাহিনী শুরু। ইয়াদ নিজের কপালে হাত ঘষল। আরে মেজাজ খারাপ করিস না, মেয়েটাকে ঠিকভাবে বলতে পারতি। ইয়াসির একটু থেমে এক হাত মাথায় হেলান দিয়ে বলল, তুই দেখেছিস আমি অনেক ভালো মুডে ছিলাম, কিন্তু আমার মেজাজ ভালো থাকা কারো সহ্য হয় না। আমার বিরক্ত লাগে যখন কেউ আমার কথা না বোঝে। তারপর সেই মেয়েটা, আরে অতীতে কোন মেয়ের সাথে শুয়েছি আমার কিভাবে মনে থাকবে? বেশি মেজাজ খারাপ হলো যখন মেয়েটা আমাকে ভালোবাসে বলল। আমার সব ভালোবাসাবাসিতে একেবারেই বিশ্বাস নেই। নারী দেহের ওপর মোহ ছিল, রাত শেষ মোহ শেষ। দিনের বেলায় না আমি তাদের চিনতাম, না তারা আমাকে চিনত। কিন্তু তোরাই সাক্ষী, আমি সব বাদ দিয়েছি। নিজের ক্যারিয়ারের পেছনে ছুটি আমি এখন। এইসবের জন্য আমি ফুরসত পাই না, আর পেলেও করি না। বিবেক বাধা দেয় কেন তা জানি না। শান্ত হ, চল এখান থেকে বেরিয়ে যাই। লং ড্রাইভে যাবি? স্পন্দন বলে উঠল, মিচেল, কোন জায়গা ভালো হবে লং ড্রাইভের জন্য? ইয়াদের প্রশ্নে মিচেল জবাব দিল, এইখানে চারিদিকে জায়গা বেশ আকর্ষণীয়, যেদিকে যাবে সেই দিকেই ভালো অনুভব করবে। ওকে, যাওয়া যাক। ইয়াদ সব বিরক্ত ছেড়ে উঠে দাঁড়ালো। জ্যাকেটে টান দিয়ে ঠিক করে নিল সে নিজের জ্যাকেটটা। মুখের মসৃণ ত্বকের হাত উল্টো পিঠে ঘষে ইয়াদ নিজের পা বাড়ালো। ইয়াদের পায়ের নিচে পৃষ্ঠ হলো মেঝেতে পড়ে থাকা জেনিফার কার্নের দুল। ইয়াদ ইচ্ছা করে নিজের পা দ্বারা সেটা পৃষ্ঠ করছে। এতে বোঝা যায় ইয়াদের মনে জেনিফার বা তার ভালোবাসার কোনো মূল্য নেই। ইয়াদ তার রাগের বহিঃপ্রকাশ করতেই এমনটা করলো। গাড়ি চলছে লং ড্রাইভের উদ্দেশ্যে। ইয়াদ ড্রাইভিং সিটের পাশে বসেছে। অন্ধকার নগরীতে থেকে থেকে আলোর আভাস মিলছে, তো আবার শুধু হেডলাইটের আলো আলোকিত হচ্ছে রাস্তাটা। গাড়ির জানলা খোলা। সেই খোলা জানলায় ইয়াদের মনের সব প্রশ্ন ধোয়ার সহিত উড়িয়ে দিচ্ছে। ইয়াদ ভেবে পায় না মেয়েটা বলা কথাগুলো সে আসলেই সত্যি। ইয়াদকে ভালোবেসে বলে মেয়েটা অন্য ছেলের পরশে আসেনি। পরক্ষণে ইয়াদ ভাবে, ভালোবাসা কি হাস্যকর। আমি এসব ভালোবাসায় কখনো বিশ্বাস করি না। একজন মানুষের অন্যের প্রতি শুধু একটা মোহ থাকতে পারে, যে মোহ কেটে গেলে মানুষের কথাও ভুলে যাওয়া সম্ভব। এই ইট পাথরের দুনিয়ার মতো পাথরে আবৃত আমার হৃদয়। এই হৃদয়ে অন্য মানুষের জন্য ভালোবাসা নামক বস্তুর আগমন নিষিদ্ধ। ইয়াদ বিন তেহরান শুধু তার পরিবার এবং ক্যারিয়ারকে ভালোবাসে, কোনো আবেগী ক্ষণস্থায়ী নারীকে নয়। বোকার দল। বাতাসে এলোমেলো হয়ে যাওয়া ইয়াদের জেল মাখানো চুল বাম হাতের আঙুল চালিয়ে ঠিক করছে সে। আবারও ইয়াদ ঠোঁট বাঁকা করে হেসে উঠল। ভালোবাসা আমার পায়ের তলায়। হাসছিস তুই? ইয়াসিরের কথায় ইয়াদ নিজের মুখখানা গম্ভীরে পরিণত করল। না, অযথা হাসি আমার পক্ষ থেকে আশা করিস কিভাবে? আমার দিকে না থেকে সামনে দেয়, গাড়ি চালা। ইয়াদ ঠিকভাবে বসলো সিটে। অসময়ে তার অভিব্যক্ত কেউ বুঝলে তার কাছে সেটা একেবারেই সহ্য হয় না। নিজের মুখাভঙ্গি বদলাতে ইয়াদ নিজের মসৃণ ভ্রু আবারও কুঁচকে ফেলল। কলেজের জীবন বেশ ভালোই লাগছে তুয়ার। ক্লাস শেষে আড্ডা দিতে পারে প্রাণ খুলে। আজও ক্লাস শেষে মাঠে বসার পরিকল্পনা করলো তারা। নিজের ব্যাগ থেকে খবরের কাগজ বের করে মাটিতে বিছিয়ে দিয়ে যেই বসতে যাবে দোয়া,
অমনি চিল্লিয়ে উঠল মাহি। আমার ইয়াদ। দুয়া চমকে উঠল। সোজা হয়ে দাঁড়াতেই মাহি খবরের কাগজ নিয়ে বুকে টেনে নিল। কিরে, কি হলো এটা? আজব, ইয়াদ ছিল পেপারে। তো এখন কি পেপারে মানুষের চেহারা দেখে দেখে বসতে হবে? পেপার দে, আজবের বাচ্চা। দুয়া কোমরে হাত রেখে বলল, দোয়া, তুই আমার ভাইয়ের সাথে এমন করবি? আয় মাহি, ওকে অন্য পেপার দে। রামিসা, তোর মামাতো ভাইয়ের গুষ্টি কিলাই। ওই সাদা ভূতের জন্য আমি আমার পেপার হারিয়েছি। দে আমাকে আমার পেপার। দুয়ার মুখে রাগের ছাপ স্পষ্ট। তোকে অন্য পেপার দিচ্ছি। দেশের সেরা ক্রিকেটার উনি, আমাদের উচিত ওনাকে সম্মান দেয়া। মোটেও না, আমি দেব না সম্মান। আমাকে পেপার দে। কথাটা বলে দুয়া মাহির থেকে পেপার নিয়ে বসে পড়ল। তুই আমার ভাইয়ের উপর বসে পড়ছিস কেন? আমার ভাইয়ার ছবি কেটে মানুষ ঘরে সাজিয়ে রাখে, আর তুই কি না তার ছবি? ভাই চুপ কর তো। এইসব খেলোয়াড় নাকি? এইসবের জন্য আমার মনে কোনো দয়া মায় নেই। তোর ভাইয়ের জন্য তুই কান্না কর বসে বসে। এই সঞ্জয়, বাদাম কিনে আনতো। সঞ্জয় হুড় করে চলে গেল। ইয়াদ ভাই যদি জানে এসব, তাহলে যে দুশ্চিন্তায় পড়বে নিশ্চিত। দেশের সবাই ওর জন্য পাগল, আর তুই কি না আমার ভাইয়ের সাথে এত বড় অপমান। চুপ কর, মেজাজ খারাপ করবি না। তোর ভাই মিনিস্টার হোক না কেন, এই দুয়ার কিছু যায় আসে না। এই দুয়া তার নিজস্বতায় খুশি। তোদের ওই সাদা ভূতকে কিভাবে ভালো লাগে আল্লাহ জানেন। একবার ইয়াদুর চোখের গভীরতায় তাকিয়ে দেখিস, প্রেমে পড়ে যাবি। চাঁদ, আজব মানুষ তুই। দুয়ার জীবনে প্রেম আসা নিষিদ্ধ। আমার ভয় হয় অনেক। মুখ হাত পা দেখে প্রেমে পড়ে, সত্যিটা জানলে না আবার পালিয়ে যায়। তাই এইসব কথা আমাকে ফের বলবি না। আমি তোদের নিয়ে খুশি অনেক। দুয়ার মুখের হাসির ঝুলে থাকলেও তার অক্ষি ছড়া বিষণ্ণতায় ঘেরা। এমনটা লক্ষ্য করে মাহির দুয়ার হাত চেপে বলল, দেখবি এমন দিন আসবে তোকে একজন বেশ ভালোবাসবে। তার ভালোবাসার আলোয় তোর সকল শঙ্কার ইতি ঘটবে। দুয়া, আজব, এত ভাবিস কেন? সেটাই, ইয়াদ ভাইয়ার উপর বসে থাক, আমি কিচ্ছু বলতাম না। আর তাও মন খারাপ করিস না, একবার একটু হাসো চন্দ্রবতী। মাহি আর রামিসার দুয়ার গলা জড়িয়ে ধরল। আমি ইয়াদ বিন তেহরানের উপর আবার কই বসলাম? দুয়া এবং রামিসার কানে কানে কিছু একটা বলল মাহি, আর এতেই অট্টহাসিতে ফেটে পড়ল তিনজন। দুয়ার মন খারাপের হদিশ নেই আর। প্রাণ খুলে হাসছে তিন তরুণী। আশেপাশে উপস্থিত সবাই দেখছে তাদের তামাশা। কেউ কেউ দুয়ার চাঁদের লাহান চেহারা আর গেস দাঁতের হাসির প্রেমে পড়ল আবার। মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশ বিদেশের নানান ক্রিকেটদের মিলন মেলা বসেছে। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চারিদিকে আলোর তীব্র ঝলকানিতে এই ভরা সন্ধ্যাকে আলোর ফোড়া বলে মনে হচ্ছে। গোল গোল টেবিলের সামনে বসে আছে বিপিএল এর এক একটা দলের খেলোয়াড় এবং তাদের প্রতিনিধি কোচ। নিজেদের সহকর্মীদের সাথে টুকটাক আলাপ করছে ইয়াদ। সম্পূর্ণরূপে অনুষ্ঠান উপভোগ করলেও কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি তার পাশের টেবিলে বসা জামালের দিকে। ইয়াদের সাথে জামালের চোখাচোখি হতেই জামাল নিজের দৃষ্টি নিচু করে নিল। পরক্ষণে ইয়াদ বুঝলো জামাল তার দলের প্রতিনিধির কানে ফিসফিস করে কিছু একটা বলছে। ইয়াদের অধরে পাকা হাসি। ইয়াদের যেন জামালের বলা প্রত্যেকটা কথা মনে মনে জানানো হচ্ছে। নিজের খারসান গালে হাতের তালু ঘষে সামনের দিকে দৃষ্টি জ্ঞাপন করলো সে। ইয়াদের মোবাইল বেজে উঠতে ইয়াদ মোবাইল হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল। স্পিকারের তীব্র শব্দ এই জায়গায় বসে মোবাইলে কথা বলা একেবারে অসম্ভব। ফোন রিসিভ করতে ইয়াদের মা ডালিয়ার অভিযোগ প্রবেশ করলো ইয়াদের কর্ণগহ্বরে। আব্বা অনুষ্ঠানের পর বাসায় এসে যাবে। থাইল্যান্ড থেকে এসেছে 3 দিন হলো, এখনো বাড়ি পর্যন্ত আসলে না। বিপিএল এর কাজে ব্যস্ত ছিলাম আমি, কার হাতে ফিরবো? আজ রাতেই আসবে, যত রাতই হোক। 3 দিন পর থেকে খেলায় বিপিএল শুরু হবে। এরপর তোমার দেখা পাওয়া আমার জন্য দুষ্কর হয়ে যাবে। ইয়াদু যেটা বলেছি সেটাই করবে। তোমার বাবা কিন্তু রেগে আছে। ডালিয়ার কথা শান্ত হলো ইয়াদ। সে স্বাভাবিক কণ্ঠে আওড়ালো, দেরি হবে, তবে আজই আসবো বাসায়। অনুষ্ঠানে আছি আমি, রাখছি। আমি অপেক্ষা করব, আসবে কিন্তু।
ইয়াদ ফোন রাখলো। ফোনের স্ক্রিনে নিজের বাবা মায়ের সাথে তার হাস্যোজ্জ্বল ছবি দৃশ্যমান। গত ঈদে মা বাবার সাথে তার এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছিল তার ছোট বোন মারিয়া। কাকতালীয়ভাবে ইয়াদের এই ছবিতে 3 জনকে অমায়িক লাগছে। ক্রিকেটের কারণে ব্যক্তিগত অনেক মুহূর্ত উপভোগ করতে পারেনি সে পরিবারের সাথে। তাই নিজের মনে ওয়াদা করলো ইয়াদ, সামনে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে সে নির্ধারিত অংশগ্রহণ করবে। দরকার পড়লে তার ক্রিকেটের জন্য অনুষ্ঠানের সময়কে পরিবর্তন করা হবে। সামনে থাকা বিরাট রঙিন আয়নাতে তাকিয়ে ইয়াদ নিজের পরিহিত গাঢ় নীল রঙের কোটের বোতাম আটকে নিল। আয়নাতে নিজের পাশাপাশি অপর মানুষের অবয়ব থেকে ইয়াদ পিছনের বাঁক ফিরল। মিস্টার সিনহা, অনুষ্ঠান ছেড়ে এখানে নতুন শিকারের তালাশ করছেন বুঝি? ইয়াদ, তুমি কি আমাকে সারা জীবন সন্দেহ করেই যাবে? আলবাত করে যাব। যেখানে আপনি নিজেই খেলায় ফিক্সিংয়ের জন্য আমাকে 4 বার কুপ্রস্তাব দিয়েছেন, সেখানে আপনাকে সন্দেহ না করার মতো কিছুই আমি দেখছি না। ইয়াদ নিজের হাতের ঘড়ি ঠিক করে জবাব দিল, তোমার কাছে কি টাকার কোনো মূল্য নেই? 3 ম্যাচের সমতুল্য টাকা দিতে চেয়েছি তোমাকে, কিন্তু তুমি নিলেই না। ঢাকা প্লেডিওর কি তোমার অতি প্রিয়? সেটা আমার ব্যাপার। তো জামাল যেহেতু আপনার কানে এসব বাতিয়ে দিয়েছে আগে, তাকেই পরিবর্তিতে আমার সাথে কথা বলতে বলবেন। তার না বলা কথা আপনার মুখ দিয়ে বের হয়, বিষয়টা আমার প্রচুর বিরক্ত লাগে। খেলা ফিক্সিংয়ের যে অপরাধ আপনি আর জামাল মিলে করেছেন, এর খোলসা হলে আপনাদের মেরুদণ্ড ভেঙে যাবে। এরপর সোজা হয়ে দাঁড়াতে পারবেন বলে আমার মনে হয় না। ইয়াদের কড়া কণ্ঠ। জানাব স্নেহা হেসে উঠল। ক্রিকেট জগতে আমার বিনাশ এত সহজ না। তুমিই একমাত্র যে আমার সাথে জোর খাটিয়ে তর্ক করো। দেখা যাক মেরুদণ্ড কার ভাঙে। সাবধানে থাকো ইয়াংম্যান। কথাটা বলে সিনহা হাত উঁচিয়ে ইয়াদের কাঁধ চাপড়ে দেওয়ার আগেই ইয়াদ তার বুক সমান সিনহার কাঁধ চেপে ধরল। ইয়াদ কাউকে ভয় করে না, তাই ইয়াদের সাথে কারো তুলনা করা একেবারেই বেমানা। চোরের 10 দিন, মালিকের 1 দিন। সাবধানে থাকবেন স্বয়ং আপনি। ইয়াদ নিজের কথা ব্যক্ত করে পকেটে হাত ঢুকিয়ে দ্রুত পায়ে অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। এইদিকে ইয়াদের হুমকি এবং অপমানে স্নেহার টিস্যু সমেত নিজের ঘর্মাক্ত মুখমণ্ডল মুছে নিল। অনুষ্ঠানে গিয়ে ইয়াদ বাকিদের সাথে আবারও ব্যস্ত হয়ে পড়ল। একে একে বিপিএলে অংশগ্রহণ করার সকল দলকে সংবর্ধনা জানানো হলো। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর অধিনায়ক হিসাবে নির্বাচিত হয় ইয়াদ। খাওয়ার পর্ব শেষে ইয়াদ নিজের কিছু লোকের সাথে দেখা করে বেরিয়ে পড়ল নিজের প্রাইভেট কার নিয়ে। ঘরের রাস্তার কাছাকাছি বাঁক ফেরানোর পূর্বেই রাস্তার মোড়ে সে ফারসিব, ইয়াসিস এবং স্পন্দনকে দেখতে পেল। ইয়াদের গাড়ি তাদের দৃষ্টিতে এলো। হাত নাড়িয়ে দিল স্পন্দন, যার অর্থ তারা গাড়ি থামাতে বলল। ইয়াদের প্রাইভেট কার থামল। গাড়ি থেকে বের হতে একে একে স্পন্দন, ইয়াসির এবং ফারাসিব আলিঙ্গন করলো তাকে। ইয়াদ বিস্ময়ের সুরে তাদের প্রশ্ন করল, তোরা এখানে কি করছিস? তোরই অপেক্ষায় ছিলাম। জানি তোর মেজাজ খারাপ। রশিদের সাথে কথা হলো ফেসবুকে কিছুক্ষণ পূর্বে। সে জানালো তোর সাথে কার যেন কথা কাটাকাটি হলো, তাই ভাবলাম তোর সাথে দেখা করে একটু চমকে দেই তোকে। ইয়াসির হেসে জবাব দিল, তা তো বুঝলাম, আমাকে ফোন করলেই তো হতো, কিন্তু আমি বাড়িতে আসবো এই খবর কে দিল? ইয়াদ পুনরায় প্রশ্ন করল, রশিদই বলেছে ইয়াসিরকে। বুঝছিস তো, তোর পেয়ারা ভ্যালেন্টাইন্সে তোর সব কাজে কঠোর নজর রাখা তার প্যাশনের মধ্যে পড়ে। যাই বলিস, ছেলেটা ভালো, ফোন করার চেয়ে সারপ্রাইজটা দেওয়া উত্তম। ফারসিব বলে উঠল, ছেলেটা ভালো? অন্যের কথা কান পেতে শোনা কি ভালো কাজ? ইয়াদের কণ্ঠ করা হলো। আরে থাম, তুই এমন হুটহাট বদলে যাস কিভাবে? চল ঘুরে আসা যাক। ইয়াসির অনুরোধ করল। ইয়াদ ইয়াসিরের পিছনে এক নজর তাকিয়ে তাকে প্রশ্ন করল, বাইক এনেছিস? হ্যাঁ। ইয়াসির গান নাড়িয়ে জবাব দিল, আমি চালাবো ভাই। ইয়াসির, আমার গাড়িতে উঠে পড়। হাসি মুখে কথাটা বলে ইয়াদ নিজের নীল ডাঙা কোট খুলে নিল। ভিতরে পরিহিত সাদা রঙের শার্টের ইন ভেঙে প্যান্টের উপর টান দিয়ে মসৃণভাবে শার্টকে ঠিক করলো ইয়াদ। এরপর হাতের কোট ইয়াসিরকে ধরিয়ে তার কাছ থেকে হেলমেট নিয়ে বাইকে বসে পড়ল সে।
ইয়াসির চলে গেল গাড়িতে। গাড়ি টান দিতেই ইয়াদ নিজের মাথার হেলমেট পরে ছুটল গাড়ির পিছন পিছন। তীব্র গতিতে বাইক ছুটছে, যার কারণে ইয়াদের কলার অবাধ্য হয়ে বাতাসে উঠছে। গভীর রাতে ঢাকা শহর নিস্তব্ধ, রাস্তাটাও কেমন ফাঁকা, তাই ইয়াদ তার পুরো দমে ছুটছে। ব্রিজের নিচে সুন্দর এক জায়গায় থামলো তারা। মধ্যরাতে ঝিরিঝিরি বাতাসে বিদ্যমান চারিদিক। এইখানে উপস্থিত কয়েকজন সবাই আড্ডায় মত্ত। আশেপাশে পুলিশ টহল দেয়, তাই এই জায়গায় গভীর রাতেও নিরাপদ। 3-4টা ভালো মানের টং সিস্টেম দোকান আছে এই জায়গায়। উপস্থিত ছেলে মেয়ে সেখানে ভিড় করেছে বেশি। ইয়াদ এখনো মাথা থেকে হেলমেট খোলেনি। মানুষজন দেখে একটু ভাবনায় পড়ল সে। আমার কাছে মাস্ক নেই, গাড়িও এনেছে আজকে অন্যটা। এসব পোকা আমাকে দেখলেই চলে আসবে বিরক্ত করতে। ওইদিকে চল। নওশাদ একটু দূরে ল্যাম্পপোস্টের স্ট্যান্ডের দিকে ইঙ্গিত দিয়ে বলল, ইয়াদ, শালা বিখ্যাত মানুষের বন্ধু হয়ে মহা জ্বালায় পড়লাম। কোথায় ভাবলাম এইখানে মেয়ে আছে, মেয়ে দেখে ভাবসাব করব। তোর জন্য আমার এইসব স্বপ্নই থেকে গেল। হেলমেট বিদ্যমান কালো রঙের গ্লাস উঠিয়ে স্পন্দনের কথায় ইয়াদ জবাব দিল, জানি আই, মেয়ে মানুষ খুবই ঝামেলা। মোহ কেটে গেলে দেখবি কই তোর মেয়ে আর কই তোর ভাব। কথা শুনে কিটকিট করে হাসলো বাকি দুইজন। স্পন্দন মুখ বেজার করে চলল দোকানের দিকে। উল্টো দিকে পিঠ দিয়ে ল্যাম্পপোস্টের নিচে থাকা বেঞ্চে বসলো তারা। স্পন্দন চা আনলে সকলে মিলে জমজমাট এক আড্ডায় মত্ত হলো। খানিক বাদে ইয়াদের মোবাইল বেজে উঠলো। হাতে থাকা মোবাইলে সে দেখলো তার বোন মারিয়া তাকে ফোন দিয়েছে। ভাইয়া, মা জিজ্ঞেস করলো কবে ফিরবে। আধা ঘন্টা সময় লাগবে, আসছি বল। ইয়াদ থমথমে উত্তর। ব্যাস, কথা শেষ তাদের। ইয়াদ আবারও আড্ডায় মন দিল। মিনিট 3 পরে দেখলো তার মোবাইলের বার্তা পাঠিয়েছে মারিয়া। জরুরি কিছু ভেবে মেসেজ দেখলো সে সাথে সাথে। একখানা ছবি পাঠিয়েছে মারিয়া, তার ওপর লেখা আছে মাইসা আপুর হবু শ্বশুরবাড়ির লোকজন। ইয়াদ ছবিতে চোখ ঘুরিয়ে বেরিয়ে যেতে নিলে ছবির মাঝে মাঝে অবস্থানরত হাস্যোজ্জ্বল পবিত্র চেহারার একজনের দিকে তার দৃষ্টি থমকে যায়। ইয়াদ কিছু ভাবার পূর্বেই ছবিটা চলে গেল। ইংরেজিতে গোটা অক্ষরে লেখা উঠল, মারু আনসিন এ মেসেজ, যার অর্থ মারিয়া মেসেজটা মুছে দিল। ইয়াদ ভ্রু কুচকে এলো। ব্যাপারটা তার মাথায় প্রবেশ করলো না। পরেক্ষণে মারিয়া আবার মেসেজ দিল, সরি ভাই, ফ্যামিলির সবাইকে এই মেসেজ ফরওয়ার্ড করতে গিয়ে তোমাকেও পাঠিয়ে দিয়েছিলাম। মেসেজ পড়ে মোবাইল আবারও নিজের হাতের মুঠো নিল সে। যেন তার কিছুই যায় আসে না মারিয়ার পরবর্তী মেসেজে। বিশাল সময়ে আড্ডা দেওয়া শেষ, বাড়ি ফেরার পালা এবার। ইয়াদ এখন নিজের প্রাইভেট কারে রওনা দিল। বাকিরা নিজেদের সুবিধার মতন তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। 2 ভাই তীব্র হর্ন দিয়ে বিশাল আকারের ফটক খুলে দিল দারোয়ান। ঘুমো ঘুমো নয়নে হাই তুলে সালাম দিতেও ভুললেন না উনি। ইয়াদ গাড়ি পার্ক করে বৃহৎ আয়তনের উঠান ক্রস করে প্রধান ফটকের সামনে দাঁড়ালো। বেল দেওয়ার পূর্বেই দরজা খুলে দিল তার মা। ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে নিজের বাহাদুরে নিল ডালিয়া। আমার আব্বা কতদিন পর দেখলাম। ইয়াদ মায়ের পিঠে হাত রাখলো। না ঘুমিয়ে কি করছো? তোমায় দেখা ছাড়া কিভাবে ঘুমায় আব্বা? গাড়ির শব্দ শুনে দৌড় এসেছি আমি দরজা খুলতে। আসো। ইয়াদকে নিজের বাহাদুর থেকে মুক্ত করে জবাব দিল তার মা। মুচকি এসে ইয়াদ ঘরের ভিতরে আসলো। অনেকদিন পর এসেছে তার নিজের ঘরে। বসার ঘরে তার 2 বোন জিয়া এবং মারিয়াকে দেখে প্রশ্ন করলো সে, কি ব্যাপার, এত রাতে জেগে কেন? ভাইয়া, ইয়াদু, চিল্লিয়ে উঠল 2 বোন। ছোট বোন মারিয়া সবচেয়ে ভালো আর সেরা ভাই এবং বড় বোন জিয়ার আদরের ভাই হলো ইয়াদ। দুজনকেই হাসি মুখে আলিঙ্গন করলো সে। আরে ফুপু ফোন করেছিল, মাইশার বিয়ের কথা আগানোর কথা ভাবছে, তাই দেরি হলো। জিয়া হেসে জবাব দিল, ও। আব্বা, খেয়ে এসেছিস? কিছু খাবি? না, আমি খাবো না, রুমে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড। ইয়াদ রুমে যাবার পূর্বেই জিয়ার হাতে থাকা ফোনের ইনকামিং কলে দেখল জামালের নাম্বার। জিয়া লোকানোর আগেই ইয়াদ হুমকি স্বরূপ জিয়াকে বলে উঠল, জামাল ভালো ছেলে না, পরে পস্তানোর আগে তামাশা বন্ধ করো, আমি বেঁচে থাকতে তাকে মেনে নেব না।
ইয়াদের কর্কশ স্বর। ইয়াদু, তাকে আমি ভালো। জিয়া কিছু বলতে নিলে থামিয়ে দেয় ইয়াদ। আমি কিছু করে বসলে যেন আমাকে কেউ দোষ না দেয়। ইয়াদের হাঁটার গতি দ্রুত। জিয়ার ক্যাচ ক্যাচ তার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে যেন। ফ্রেশ হয়ে ট্রাউজার পরনে উদম শরীরের বিছানায় গা এলিয়ে দিল ইয়াদ। গায়ের উপর পাতলা কম্বল টেনে আক্ষিচোড়ার উপর হাত রাখল সে। হঠাৎ ইয়াদের স্মৃতি মারিয়া পাঠানোর আজকের ছবিটা 2-3 বার ভেসে উঠল, কিন্তু সেই শুভ্র চেহারার মেয়েটার মুখ স্পষ্ট মনে আসছে না তার। ইয়াদও আর মাথা ঘামালো না সেদিকে। তন্দ্রায় আক্ষিচোড়া বুঝে এলো ইয়াদে। অনিচ্ছা সত্ত্বেও দুয়া সবার মাঝে বসে আছে। রামিসার বাসায় আজ সবাই মিলে খেলা দেখতে বসেছে। বিপিএল প্রথম ম্যাচ শুরু হয়েছে আজ। রামিসার দাওয়াতে তাই সঞ্জয় মাহিও এসেছে তাদের বাসায়, যার কারণে দুয়ার খেলা দেখার চরম অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে এখানে আসতে হলো। রামিসা সদা এমন করে। বাংলাদেশ বা বিপিএল এর ইয়াদের খেলা থাকলে সে সবাইকে একজোট করে খেলা দেখতে বসে। খেলা চলাকালীন পুরোটা সময় তাদের মধ্যে এক টান টান উত্তেজনা থাকে, যেটা দেখতে দুয়ার বেশ লাগে। দুয়া তাদের সাথে এই মাস্তিময় সময় নষ্ট করতে চায় না, যার কারণে মুখ বুঝে সে তাদের সাথে যোগ হলো। এই যে এখনো খেলা শুরু হয়নি, কিন্তু সঞ্জয় মাহি রামিসার ভিতরে টান টান উত্তেজনা ভর করেছে। দুয়ার বাসায় তার মা এবং চাচি দেখে মাঝে মাঝে খেলা, তবে তাদের সাথে মুহূর্তটা এতটা জমজমট হয় না। রিজওয়ান এবং তার আব্বা তো এইসব খেলা দেখার মাঝে একেবারেই নেই। অগত্যা দুয়া রামিসার কথা মতন দাওয়াত এবং তাদের নটামি দুটোই উপভোগ করার চেষ্টা করছে। রামিসার রুমের খাটে মাহি, দুয়া এবং রামিসা বসলো, আর সঞ্জয় সিঙ্গেল একখানা চেয়ারে নিজের জায়গা করে নিল। ইয়াদ এবং টিমের বাকি সবাই মাঠে নামতে মাহি চিল্লিয়ে উঠল। এই তো আমার ইয়াদু, আজব ছেলেটা তো সুন্দর কেন? দেখতে হবে না কার ভাই? রামিসা নিজের কাজ চাপড়িয়ে বলল। সঞ্জয় হেসে বলে উঠল, কেমন তোরা চট্টগ্রামের মানুষ হয়ে ঢাকাকে সাপোর্ট করছিস? দেশের বিরুদ্ধে হলে হয় দেশদ্রোহী, আর যেহেতু তোরা জেলার বিপক্ষে তাই তোরা জেলাদ্রোহী। দুয়া মুখ বাঁকিয়ে জবাব দিল, চুপ থাক আজব, আমার ইয়াদু যেখানে আমরা আছি সেখানে। হ্যাঁ ইয়াদ ভাই, যেখানে আমরা আছি সেখানে। রামিসাও তাল মেলালো মাহির সাথে। উফ চুপ, দেখ তোরা তোদের ইয়াদকে, আমি কিছু বললাম না আর, তাও এভাবে স্লোগান দিস না প্লিজ, বেশি বিরক্তিকর। দুয়ার বিরক্তি দেখে মাহি রামিসা হেসে উঠল। শুনেছি কোনো জিনিস কেউ অপছন্দ করলে তার কাছে সেটা ধরা দেয়। কেন যেন তোর ভবিষ্যতে উল্টাপাল্টা এক ঝড়ের গন্ধ পাচ্ছি আমি। চাঁদরানী, ইয়াদ ভাইয়ের প্রতি তোমার এই নাক কুচকানো দেখবে তোমার কাল হবে। রামিসা হো হো করে হেসে বলল, জীবনেও না ভাই, দয়া করে এইসব ভয় আমাকে লাগাবি না। দুয়ার চোখ বাঁকা করল। আজব, রামিসা কোথায় ভয় দেখাচ্ছিস কেন? খেলায় ফোকাস কর। এই দেখ আমার ইয়াদু ফিল্ডিং দিচ্ছে, কি সুন্দর গায়ের গঠন ছেলেটার। দুয়া এবং বাকি সবাই তাকালো টিভির পর্দায়। ইয়াদের এক ঝলক দুয়ার চোখে পড়ল, কিন্তু ইয়াদের সেই ঝলক 2 সেকেন্ডের বেশিক্ষণ স্থায়ী ছিল না। খেলা মোটামুটি চাপে আছে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স বেশ ভালোই ফিল্ডিং দিয়েছে পুরো ম্যাচ জুড়ে। দুয়া খেলা উপভোগ না করলেও একটু পর পর হেসে কুটি কুটি হয়েছে রামিসা, মাহি এবং সঞ্জয়ের নানান কীর্তিতে। এক একটা উইকেট মাহির নাচ ছিল দেখার মতো। শেষ বলে যেই 6 হচ্ছিল অমনি মাহি না বলে জোরে চিল্লিয়ে উঠল। দুয়া মোবাইল থেকে চোখ সরিয়ে টিভির পর্দায় দৃষ্টি দিতেই দেখল ইয়াদ নামের ছেলেটা হাওয়ায় ভেসে লাফিয়ে ক্যাচ ধরে ফেলল। এই ক্যাচ মধ্যম হাইটে যে কারোর জন্য একেবারেই অনিশ্চিত ছিল, কিন্তু উচ্চতায় বেশ লম্বা হওয়ায় ইয়াদ খুব সহজেই বল নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। হাওয়ায় বেশি থাকার কারণে ইয়াদের জার্সি উল্টিয়ে তার শুভ্র উদর নজরে এলো দুয়ার। মুহূর্তেই দুয়ার বেশ ঝটকা অনুভব হলো শরীরে। এদিকে সবাই ইয়াদের ক্যাচ ধরার খুশিতে আত্মহারা হয়ে আছে, আর অন্যদিকে দুয়া ইয়াদের শুভ্র উদরের দৃষ্টি জ্ঞাপন করে শরীরের অজানা অনুভূতি অনুভব করল। কিছু সময় দৃষ্টি নিচু রেখে দুয়া আবারও সেদিকে তাকালে দেখল ইয়াদ সবার সাথে বেশ উচ্ছ্বাসের সাথে 2 হাত মিলিয়ে যাচ্ছে। ইয়াদের মুখের অমায়িক হাসি সত্যিই যেন দুয়ার নজরে আটকে পড়ল। পরক্ষণে দুয়া চোখ ঘুরিয়ে নিজেকে সামলে নিল।
আর মনে মনে ভাবলো, এইসব খেলোয়াড়ের দিকে নজর দেওয়া পাপ। আমার জীবনে আমি একাই খুশি। এইসব খেলোয়াড়ের জন্য নিজের মনকে নত হতে দেওয়া বারণ, কারণ এদের হাজারো চাহিদা আছে, প্রচুর খেলোয়াড়। নিজের ঠোঁট দাঁত কামড়িয়ে দোয়ার সব মনের ভাবনা নিমিষেই দূর করে দিল। খানিক পূর্বেই কাহিনী যেন দোয়ার একেবারে স্মৃতি থেকে মুছে নিয়েছে। খেলার বিরতি চলছে, এই সুযোগে সবাই খেতে বসলো। ঘড়িতে 4টা বাজে। খেলাপ্রেমীদের মাঝে বসে দুয়ার আজ দুপুরের খাবার খেতে বেশ দেরি হয়ে গেল। এদিকে মাহির মন খারাপ। সে তার প্রিয় মোরগ পোলাও পেয়েও মুখ বেজার করে রেখেছে। দুয়ার সেদিকে লক্ষ্য করে মাহিকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা তোর? কিছুক্ষণ পরে আবারও খেলা শুরু হবে। তোর ইয়াদকে দেখার ইচ্ছে মরে গেল বুঝি? খাচ্ছিস না কেন? মোরগ পোলাও দেখলে তুই মানুষ চিনিস না। আজ কি হলো? আমার না ইয়াদের সাথে দেখা করতে ইচ্ছা করছে। মাহির নিভু কণ্ঠে জবাব। খুবই বাজে ইচ্ছা। দোয়া বলল, সিরিয়াসলি বলছি, আমার একবার ইয়াদের সাথে হাত মেলাতে ইচ্ছা করছে। আজব, এই রামিসা তোর কাজিন আবার কবে আসবে তোদের বাড়িতে? আমি কিভাবে বলবো? ভাইয়া নিজের বাসাও থাকে অনেক কম সময়ের জন্য। গত বছরও তো ভাইয়া এসেছিল আমাদের বাসায়। গ্রামের সবাই এসেছে কম বেশি তার সাথে দেখা করতে। তখন এত জোর করেও তাদের আনতে পারলাম না আমি। এখন এই অভিযোগ কেন? সঞ্জয় ভাত মুখে দিয়ে প্রশ্ন করলো, আমি কি করব? সেইবার দোয়া আসেনি, আমিও লজ্জার কারণে আর যাইনি। আজব। মাই মন খারাপ করে বলল, দোয়া তো এমনিও আসতো না, ইয়াদের 14 গোষ্ঠী আসলো। তাই পরের বার ইয়াদ ভাই এলে নিজের দায়িত্বে চলে আসিস, দেখা করে যাবি। রামিসার কথায় ইতি ঘটল মায়ের দুঃখী চেহারার। শান্তি, এখন ভাত গেল। এমন জাদু করেছে এই ইয়াদ নামের ছেলেটা তোদের। বাপরে বাপ, কি আছে এই ছেলেটার মাঝে, আল্লাহ মানু। দোয়া ভ্রু নাচিয়ে বলল, একবার তার মোহে পড়বেই চন্দ্রাবতী। তোমার জীবনটাও এমন এলোমেলো হয়ে যাবে। আজও দরকার নেই, খাল কেটে কুমির আনা দুয়ার কাজ না। তোরাই ভালোবাস সেই ইয়াদ বিন তেহরান গ্রুপের সাদা ভূতকে। দোয়া কথাটা বলে নিজের খাবারে মন দিল। বাদ বাকি মাহি এখনো প্যান প্যান করছে দোয়ার সাথে। দোয়ার সেদিকে মন নেই, তার মন আপাতত খাবারের দিকে। সম্পূর্ণ খেলা উপভোগ করা হলো না দোয়ার। মাহি, রামিসা এবং সঞ্জয়ের চিল্লাচিল্লি আর আবেগী ভাব বেশ লাগছিল তার। কিন্তু এরই মাঝে মায়েশা এসে দোয়াকে বলে উঠল, দোয়া, রেজওয়ান এসেছে নিচে, ডাকছে। কেন আপু? ভাইয়া এই সময়? নিতে এসেছে বললো তোমাকে। মায়েশা দোয়ার প্রশ্নের জবাব দিল। ও। দোয়া ছোট্ট করে বলল, আর একটু থাক না দোয়া। রামিসা অনুরোধ করল, আম্মাকে তো বলেছিলাম সন্ধ্যার দিকে গাড়ি বা মজিদ কাকাকে পাঠাতে, কিন্তু ভাই কেন এলো জানি না। এসেছে যখন যেতেই হবে, না হলে রিজওয়ান ভাই চটে গেলে আমার সব সুযোগ সুবিধা চান্দে যাবে। আসি। দোয়া উঠে পড়ল। সবার থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল সে মায়েশা সমেত। রিজওয়ানের কাছে পৌঁছার আগ পর্যন্ত টুকটাক কথা বলল সে মায়েশার সাথে। রিজওয়ান দোয়ার হাত ধরল। ইশারায় মায়েশাকে বিদায় জানিয়ে দোয়া সমেত বাইরে চলে গেল রিজওয়ান। দোয়া ক্ষীণকণ্ঠে রিজওয়ানকে প্রশ্ন করল, তুমি নিতে এলে যে? দুপুরে চাচি বলল তুই এই বাড়িতে, আমি এদিকে কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। রিজওয়ানের সোজা উত্তর। ও, আর একটু থাকতে পারলে ভালো হতো, খেলা দেখতে মজা লাগছিল অনেক। দোয়া গাড়িতে উঠে বসলো। কার খেলা? বাংলাদেশের? এই খেলা শুরু হলো আবার কবে? না, বিপিএল। তুমি খেলা দেখো না কেন? বাংলাদেশের প্রায় সবারই ক্রিকেট প্রিয়, আর মেয়েরা খেলা না দেখলেও ইয়াদ নামের ক্রিকেটারের জন্য সবাই দেখে ক্রিকেট। দোয়া নির্দ্বিধায় বলল। এই প্রশ্ন যেন তার ঠোঁটের কিনারাতে প্রস্তুত ছিল। সময়ই পাই না, কীভাবে দেখবো? তাছাড়া আগে যা একটু দেখতাম, এখন ভালো লাগে না দেখতে, বিশেষ করে ইয়াদ ছেলেটাকে। বিরক্ত নিয়ে বলল রিজওয়ান। কেন? ইয়াদ তো সবার পছন্দের। দোয়া পুনরায় প্রশ্ন করল। ছেলেটা ভার্সিটিতে পড়াকালীন চিনতাম, উগ্র একটা ছেলে ছিল, জুনিয়র ব্যাচে। হঠাৎ দেখি দেশের সেরা খেলোয়াড় এখন সে। তার চলাফেরা, কাজকর্ম সবই আমার অপছন্দ ছিল। তবে ছেলেটা এখন কেমন জানি না, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না তাকে। তুই এত প্রশ্ন করছিস কেন?
দুয়া ভেবাচাকা খেয়ে উঠল, আমতা আমতা করে বলল, এমনি। ও এসব ক্রিকেটার নিয়ে কথা বলার কিছু নেই। রিজওয়ান আবারও বিরক্তি দেখালো। উনি তো মাইশাপুর কাজিন হয়, এতই অপছন্দ তোমার তাকে, দেখা সাক্ষাৎ কিভাবে করবে? দুয়ার মুখে যেন আজ প্রশ্নের ফোয়ারা সৃষ্টি হলো। ভেবে দেখিনি, যা হবে দেখা যাবে। ফর্মালিটির খাতিরে কথা বলবো যদি জরুরি হয়। বুঝেছি। দুয়া চুপ করে গেল। রিজওয়ান ইয়াদকে কেন ব্যক্তিগতভাবে অপছন্দ করে এটা জানতে তার আগ্রহী মন পুনরায় প্রশ্ন করতে চাইল রিজওয়ানকে, কিন্তু রিজওয়ানের গম্ভীর চেহারা দুয়ার বিবেকের কাছে তার প্রশ্নকে হার মানালো। দুয়া মনে মনে ভাবছে, সবার প্রিয় ইয়াদকে ভাইয়ার অপছন্দের কি আছে? ইয়াদ ছেলেটা আসলে কেমন? দুয়ার মনে আজ শুধু অজানা প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে। দুয়ার মুখ বেজার, মাথায় ঘুরপাক খাচ্ছে নানান চিন্তা। দ্বিতীয় তলার বারান্দায় রেলিং চেপে দাঁড়িয়ে রইল সে, দৃষ্টি তার পাশে সরিষা খেতে। পবনের তীব্র ঝটকায় দুয়ার সারা সত্তা প্রশান্তিতে ভরে গেলেও প্রশান্তি মিলছে না দুয়ার হৃদয়ে। বিপিএল এর শেষ ম্যাচ ছিল আজ, তার ওপর ঢাকা গ্ল্যাডিয়েটরস চূড়ান্ত ম্যাচ খেলছে। রামেশের পাশে নিশ্চয়ই এখন সবাই তাণ্ডব চালাচ্ছে, কিন্তু আজ সেখানে যাওয়ার জন্য মন সায় দিল না তার। কথাই বলে মনের প্রশান্তি বড় প্রশান্তি, ঠিক তাই সেখানে আজ দুয়ার মনের শান্তি নেই। সেখানে দুয়ার কাছে সেখানকার আনন্দ একেবারে ফিকে মনে হচ্ছে। পবন উড়ন্ত এলাকাশে বিরক্ত নিয়ে হাত খোপা করে নিল সে। আঁখিতে জল টুইটুম্বর, কিন্তু তার গড়িয়ে পড়তে যেন শক্ত মুখে বারণ করছে দুয়া তাদের। খানিকক্ষণ বাদে ডাক পড়ল তার কাকিমার। দুয়া, খাবি না? দুয়া নিশ্চুপ, একটু শব্দ করলেই যেন তার অক্ষিকঠোর ভেদ করে বেরিয়ে আসবে সে প্রত্যাশিত নোনাজল। কাকিমা আবারও ডাকলো। মন খারাপ করছিস কেন? রিজওয়ান আসুক, সেই তোর বাবা মা দুজনকেই মানিয়ে নেবে। দুয়া মাথা দোলালো দুদিকে। না, খাবো না, আমি আর কোথাও যাব না। দুয়ার কণ্ঠস্বর থেকে এই শব্দখানা বেরোতেই গালে তার আক্ষির নোনা জলের আগমন ঘটল। দুয়ার অবস্থা অবলম্বন করে তার কাকিমা দুয়ার মায়ের কাছে ছুটল। দুয়ার মাকে কিভাবে জব্দ করতে হয় সেটা দুয়ার কাকিমা বেশ ভালোই জানে। দুয়ার মন অভিমানে ভরপুর। রিজওয়ানের বিয়ের কথাবার্তা এগোচ্ছে মায়েশার সমেত। কথা ছিল কিছুদিন বাদে রিজওয়ান আর তার মা এবং দুয়া ঢাকায় যাবে মায়েশার অন্য আত্মীয়দের খোঁজ করতে। সাথে যাবে মায়েশার বাবা, মা এবং রামেশা। দুয়া প্রথমে ভারী আবেগপ্রবণ হয়েছিল এই ব্যাপারে, কিন্তু আজ সকালে তার মা তাকে ঢাকায় যেতে বারণ করে। মায়ের সাথে হাজার তর্ক করেও লাভ হলো না দুয়ার। বিনিময়ে দুয়ার মনে জমা হলো গগন ছোঁয়া অভিমান। এই অভিমানে দুয়ার মনের সকল প্রশান্তি কোথায় যেন লুকিয়ে পড়ল। দুয়া, নাস্তা খাবি আয়। মায়ের ডাকে দুয়ার রেলিং চেপে ধরল সর্বশক্তি দিয়ে। দুয়ার মা তার কাঁধ স্পর্শ করে সামনে ফেরাতেই দেখল দুয়ার চোখ মুখে লেপ্টে আছে অভিমানী অশ্রু। মায়ের মনটা এইবার গড়ল বোধ হয়। দুয়ার থুতনি আঙুল ছুঁয়ে সেই আঙুল নিজের অধরে স্পর্শ করিয়ে শব্দ করে চুমু খেল দুয়ার মা। এমনি অভিমানী হলে কি হয়? আমি তোর আব্বুকে জানিয়েছিলাম তোর ঢাকা যাওয়ার কথা, কিন্তু উনি বারণ করেছেন, বিধায় আমি তোকে বারণ করেছি, না হলে আমার আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। দুয়া মায়ের বাহুডোরে চলে এলো। অভিমান শব্দটা দুয়ার জন্য বেশ পরিচিত শব্দ। দুয়া যেমন প্রাণোচ্ছল তেমনি অল্পতে অভিমানী হয়ে ওঠে। দুয়ার মা তার পিঠে হাত বুলিয়ে তাকে পুনরায় বলে উঠল, নাস্তা খেয়ে নে, এরপর একটা কথা বলবো তোকে। এই কথা দেখবি তোর আব্বু একেবারে রাজি হয়ে যাবে। এখন বল, খাবি তো? দুয়ার মুখের হাসির ঝিলিক দেখা মিলল। সে মাথা দুলিয়ে জানালো খাবে। পিছনে দাঁড়িয়ে কাকিমা শাড়ির আঁচলে মুখ চেপে হাসছে আর অস্পষ্ট স্বরে আওড়ালো, মা মেয়ের যত রং তামাশা। দুয়া গিয়ে তার কাকিমার গালে চুমু দিল। তোমার থেকেই তো আমাদের গায়ে এমন রং তামাশার চিলিক এসেছে। আমি জানি মাকে তুমি রাজি করিয়েছ। হয়েছে, আর কথা না, খেয়ে নে। মাথা টিপে দাও। ইস, 2 ফোঁটা চোখের জল কি ফেললো, অমনি তার মাথা ব্যথা করছে। আয় বাবা, উদ্ধার কর আমায়। দুয়ার কথায় মুখে মিছা বিরক্ত নিয়ে জবাব দিল কাকিমা। বিনিময়ে দুয়া মুখ কুচকে তার কাকিমার মুখভঙ্গি নকল করার চেষ্টা করলো। তার মায়ের কথা অনুযায়ী দুয়া তৈরি হয়ে নিল বিকেলের প্রথম ভাগ।
রিজওয়ানের থেকে আগেই তার বাড়ি ফেরার সময়টা জেনে নিল দুয়া, যার দরুন সব কিছু নিজের মায়ের বাতানো পরিকল্পনা অনুযায়ী করবে বলে দুয়া সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে দুয়া তার প্রাণপ্রিয় বন্ধুগণের খবর দিয়েছে তার বাড়ির সামনে উপস্থিত হতে। নির্দিষ্ট সময়ের মধ্যে 3 জন উপস্থিত হলো। বিপিএল এর চূড়ান্ত পর্যায়ে খেলার ইতি ঘটল। ঢাকায় গ্ল্যাডিয়েটর্স এর জয়ের ফলাফল মাহি, সঞ্জয় এবং রামিসার মুখশ্রীতে প্রতিফলিত হচ্ছে। 3 জনের এমন খুশিতে গদগদ মুখের ইতি ঘটালো যখন দুয়া তার কাঙ্ক্ষিত কথা তাদের সামনে উপস্থাপন করলো। আমরা এখন ভাইয়ার ভার্সিটির সামনে যাব, সেখান থেকে বাবার কারখানায়। রামিসা, সঞ্জয় এবং মাহি নিঃসন্দেহে এই 2 জন মানুষকে পেয়ে যায় ভয় পায়। রামিসার সাথে সাথেই প্রস্তাব নাকচ করলো। 2 বাঘের সম্মুখে যাওয়ার সাহস আমার মোটেও নেই। আমারও নেই, কেন যাব সেখানে স্বইচ্ছায়? আজব। দুয়া সঞ্জয়ের দিকে দৃষ্টি জ্ঞাপন করলে সেও মাথা নেড়ে না ইঙ্গিত করে। অতঃপর দুয়া তার সাথে ঘটে যাওয়ার ঘটনা বিস্তারিত জানালো সবাইকে। সম্পূর্ণ ঘটনা শুনে রামিসা গভীর চিন্তায় পড়ল। সে নিতান্তই তার সই ছাড়া ঢাকায় যাবে না। বাকি 2 জনও দুয়ার এমন বিপদে তাকে সাহায্য করতে চায়। তারা 3 জনেই জানে দুয়ার কত শখ ঢাকা ভ্রমণ করবে বলে। ভয়কে বিদায় জানিয়ে 3 জন দুয়ার সাথে যাবে বলে সিদ্ধান্ত নিল। দুয়ার মুখে প্রশান্তির হাসি। এই বুঝি দুয়ার স্বপ্ন পূরণ হবে। দুয়ার ঘরের গাড়িতে উঠে পড়ল 3 জন। তাদের উদ্দেশ্য রিজওয়ানের ভার্সিটির সামনে যাওয়া। মানে মধ্যকার ডর ভয় দূর করে তারা 4 জন এখন তাদের ঐতিহ্যবাহী আলোচনায় ব্যস্ত। ঘোর আড্ডায় বাম হাত ঝুঁকে সেই আলোচনা পণ্ড করল মাহি। আজকের ম্যাচে তার মোবাইলের ধরনকৃত ইয়াদের ভিডিও দেখে মাহি আপন মনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। দুয়া মুখ কুচকে মাহিকে প্রশ্ন করল, কি করছিস তুই? প্রেমে পড়েছিস বুঝি? মাহির মুখ লজ্জায় লাল। সে দুয়ার দিকে নিজের মোবাইল তাক করে বলে উঠল, প্রেমে পড়েছি সেই কবে, এই সুদর্শন যুবককে দেখে। এই দেখ আমার ইয়াদু, আজকের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। ইয়াদুর মসৃণ গালখানা কি আদুরে, হাসলে 2 দিকে কেমন আদুরে ভাব সৃষ্টি হয় তার। কবে যে ইয়াদুর গালখানা আমি আলতো হাতে ছুঁয়ে দেখবো। ইস, আজব। মাহি মোবাইল দুয়ার হাতে ধরিয়েই নিজের মুখে হাত রাখলো লাজে। আর দুয়ার দৃষ্টি পড়ল মোবাইলের স্ক্রিনে ভাসমান হাস্য উজ্জ্বল মানুষটার দিকে। মাহির বক্তব্য একেবারেই সঠিক। এই ইয়াদ নামের ছেলেটা নিঃসন্দেহে নজর করা সুদর্শন। এত সুন্দর মানবের জায়গায় নিঃসন্দেহে কোনো সিনেমায় হওয়ার কথা ছিল। ইয়াদের বলিষ্ঠ হাতের পুরস্কার নেওয়া ছবিটা দৃশ্যমান। সাথে ইয়াদের সেই মসৃণ গালের হাসি যেন সত্যিকারের নজর করা লাহান। দুয়ার মনে অন্য কিছু ভাবনা আসার পূর্বেই দুয়া মাহিকে তার মোবাইল দিল। তুই দেখ এসব ছেলেকে, এমন মানুষের প্রেমে পড়ে কি লাভ যে জানেই না তুই এই দুনিয়ায় এক্সিস্ট করিস। গিয়ে দেখ ইয়াদ নামের ছেলেটার প্রেমিকার অভাব নেই। এই ভাই, আমি জানি আমার ভাই এখন সিঙ্গেল, তাই আমার ভাইয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা নয়। রামিসা মুখ ভেঙচি দিয়ে বলল, দুয়া নিশ্চুপ। কি বা বলবে? এরা সবাই ইয়াদের ভক্ত। এদের সাথে কথা বলা মানে বড়সড় একটা বাসের সম্মুখীন হওয়া। দুয়া এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে সামনে আসা ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভার্সিটির গেটের গাড়ি থামলো। মিনিট খানেক পর রিজওয়ান বেরিয়ে এলো। নিজেদের গাড়ি দিকে সেদিকে এগিয়ে আসে সে। আজ সে বাইক আনেনি। সকালে এই গাড়ি তাকে ছেড়ে গিয়েছিল ভার্সিটিতে। তবে গাড়ির দরজা খুলতে অবাক হলো রিজওয়ান। দুয়া এবং তার বাহিনী দেখে রিজওয়ান অবাক সুরে প্রশ্ন করল, কি ব্যাপার সবাই এইখানে? আব্বার কারখানায় যাব, প্লিজ ভাইয়া, তুমি আব্বাকে রাজি করাবে আমাকে যেন ঢাকায় যেতে দেয় তোমাদের সাথে। আমার সকালে বলেছিল, আব্বা মানা করেছে আমায় ঢাকা যেতে। দুয়ার কষ্টময় কণ্ঠ, কি বলিস? কাল অবধি তো চাচার এই ব্যাপারে কোনো মত ছিল না। আচ্ছা চল দেখি কিভাবে আমার চাঁদকে আমার সাথে যেতে না দেয়। কারখানায় সবার সামনে চাচাকে এই কথা বললে উনি সৌজন্যতার খাতিরে হ্যাঁ বলবেননি। তো এই আইডিয়া কার ছিল? চাচির বুঝি? দুজনেই একে অপরের জন্য তৈরি। কথাটা বেশ গভীর উদ্দেশ্য নিয়ে বলল রিজওয়ান। এই কথার অর্থ বুঝে দুয়া আর রামিসা মুখ চেপে হাসলো। আর মাহি, সঞ্জয় মূর্খের মতন চেয়ে রইল তাদের পানে। সবাই মিলে কারখানায় পৌঁছালো। রামিসা, সঞ্জয় এবং মাহি গাড়িতে বসে আছে। দুয়া রিজওয়ানের হাত ধরে সামনে এগোচ্ছে। একটু দূরে যেতেই তাদের দৃষ্টি এলো এই গ্রামের জমিদার সাহেব তথা দুয়ার বাবার অবয়ব।
সবার সম্মুখে রিজওয়ান বেশ সাবলীলভাবে দুয়ার বাবাকে বলে উঠল, চাচা আপনি কি দুয়াকে ঢাকা যেতে বারণ করছেন? দূরের ভ্রমণে দোয়া অসুস্থ হয়ে যায়, এই ব্যাপারে কি তোমরা অজ্ঞ? আমি আছি, মা আছে, আমরা দুয়ার খেয়াল রাখার জন্য কি যথেষ্ট নই? কাল অবধি আপনার এই ব্যাপারে মত ছিল না কোনো, কিন্তু এখন এই ছোট মেয়ের সাজানো স্বপ্নে কেন বাধা সৃষ্টি করছেন? রিজওয়ান থমথমে কণ্ঠে বলল, আব্বা এইসব কথা বাসায় বললে হয়তো না, এইভাবে এত মানুষের সামনে। আব্বা দুঃখিত আমি, আমাকে যেতে দিন দয়া করে। আমি সত্যি একদম সুস্থ থাকবো এবং কোনো দুষ্টুমি করব না। দুয়া স্নিগ্ধ কণ্ঠে জবাব দিল, চাচা এখানে অনেক বুঝদার মানুষ আছে যাদের সামনে আপনি আমাদের কথা ফেলতে পারবেন না। তাছাড়া বাসায় এই ব্যাপারে কথা তুললে হুদাই আমাদের দুজনের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি হতো। জমিদার সাহেব হেসে উঠল। তার পরিবারের সদস্য তাকে এমন ভয় পায় এটা উনি আগেই জানতেন, কিন্তু আজ স্বচক্ষে দেখে তার মনটা প্রশান্তিতে ভরে উঠল। জমিদার সাহেব কিছু বলার পূর্বেই মুরলি নামের অন্য এক লোক বলে উঠলেন, জমিদার সাহেব, ছেলে মেয়ে যখন এত জিদ করছে যেতে দিন না তাদের। আমাদের রিজওয়ান তার বোনের কোনো ক্ষতি হতে দিবে না, এটাই আমার বিশ্বাস। বিশ্বাস আমারও আছে মুরলি, শুধু মায়ের চিন্তা ছিল আগে, কিন্তু এখন এই চিন্তাটা চলে গেল। দোয়া তুমি যাইতে পারবা ভাইয়ার লগে? জমিদার সাহেব পানের পিচিক ফেলে জবাব দিল, দুয়ার আর খুশির অন্ত নেই। সে তার খুশির বহিঃপ্রকাশ করতে তার আব্বাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আব্বা। দুই ভাই বোন বেশ চালাক হয়েছ, আব্বারে না কে হ্যাঁ বলাটাও শিখায় ফেলাইছ। জমিদার কথাটা বলে রিজওয়ানের দিকে দৃষ্টি জ্ঞাপন করলো। দুজনের চোখাচোখি হতেই ম্লান হাসলো দুজন। দুয়ার সুখী যেন তাদের দুজনের কাছে সব থেকে বেশি দামি। বিপিএল এর সিরিজ শেষ করে পরের দিন বাড়ি ফিরল ইয়াদ। শুনতে পেল তার মায়ের শরীর হঠাৎ খারাপ হলো। বাদ বাকি ইয়াদের আর কোনো পরিকল্পনা নেই অন্য কিছুর। অগত্য সে বাড়ি ফেরাটা উত্তম মনে করলো। তাছাড়া মাঠে গিয়ে অনুশীলন করা ছাড়া আপাতত ইয়াদের কাছে ছুটি আছে বহুদিনের। সবেমাত্র বিকালে নিদ্রা থেকে সজাগ হলো ইয়াদ। উদম শরীরের ট্রাউজার পরনে সে সোজা চলল ব্যালকনির দিকে। গগন এখন কমলা রঙের আবৃত। সামান্য ব্যবধানে চারিদিকে একতলা, দুতলা, তিনতলা বিল্ডিং দৃশ্যমান। এদিকে আবাসিক এলাকা, সবাই নিজস্ব বাড়িতে থাকে। এই এলাকায় ভাড়া বাসার কোনো সুযোগই নেই। চারিদিকে নজর বুলিয়ে যাচ্ছে সে। মাঝে মাঝে কিছু প্রাইভেট কার এবং দামি মোটর সাইকেলে আনাগোনা ইয়াদের দৃষ্টি পড়ছে নিভৃতে। পবনের হালকা ঝিলিক ইয়াদের শরীরকে ছুঁয়ে গেল। অবাধ্য কিছু চুল ললাট স্পর্শ করার পূর্বেই আঙুলের সাহায্যে সেগুলো তাদের ন্যায্য স্থানে বসিয়ে দিল ইয়াদ। দুহাত উবুর করে কোমরের ডানে বামে দুইবার সংকুচিত করতেই তার দরজায় কেউ কড়া নাড়ল। পিছনে বাঁকা ফিরল সে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কে? আমি ইয়াদু। ডালিয়ার কথা ইয়াদ ক্লথ হ্যাঙ্গার থেকে টি শার্ট নিয়ে দরজা খুলল। হুড়মুড় করে রুমে প্রবেশ করলো ডালিয়া এবং মারিয়া। ইয়াদ টি শার্ট পরিহিত অবস্থায় বলে উঠল, কি ব্যাপার, মা মেয়ে একসাথে? হ্যাঁ বড় ভাইয়া, জানো আমাদের বাসায় মেহমান আসবে দুদিন পরে, তাও চট্টগ্রাম থেকে। ছোট পুকুর ফ্যামিলি আসবে কি? ইয়াদ পুনরায় প্রশ্ন করল, হ্যাঁ, ওনারা তো আসবেই, সাথে মাইশার হবু শ্বশুর পক্ষের লোকজনও আসবে। এই ধরো এসে শুধু যাচাই করে যাবে। এইসব ফর্মালিটি আসলে ওরা আগে থেকে দুজনকেই পছন্দ করে। ডালিয়ার জবাব। ও আসুক, এসে ঘুরে যাক। ইয়াদ সবাই বসলো কথাটা বলে। অন্য আত্মীয়র বাসায়ও যাবে তারা। সব শেষে নাকি আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়িতে এলে 2-4 দিন তাদের রেখে দিব। কি বলো বাবা, তুমি কি আছো কিছুদিন বাসায়? মায়ের প্রশ্নে ইয়াদ মোবাইলের দিকে নজর দিয়ে বলল, অবশ্যই মা, আমি আছি কিছুদিন। জানো জানো ভাইয়া, মাইশাপুর হবু শ্বশুরবাড়ি থেকে আসবে ওই ভাইয়াটা, ওনার আম্মু আর 2 আপু। দুয়া নামটা শুনে ইয়াদ মারিয়ার দিকে তাকালো। এমন নাম সচরাচর কম শোনা যায়, তাই একটু অবাক হলো সে। বিনা সংকোচে সে মারিয়াকে প্রশ্ন করল, দুয়াকে শুনেছি ছেলের কোনো ভাই বা বোন নেই, তাহলে? ও, তোমাকে তো দেখানোই হয়নি। 2 আপু, ভাইয়াটাই চাচাতো বোন, সাথে রাসিমা আপুর বেস্ট ফ্রেন্ড। কি সুন্দর দেখতে 2 আপু, ঠিক যেন চাঁদ একদম। দেখাই তোমাকে।
ইয়াদের উত্তর দেওয়ার পূর্বেই মারিয়া ইয়াদের কাছাকাছি বসে পড়ল। মোবাইলের রিজওয়ানের সাথে হাসি মুখে দোয়া দাঁড়িয়ে আছে। মারিয়ার হাত থেকে ইয়াদ পর্যবেক্ষণ করতে লাগলো দোয়ার চেহারা। দোয়াকে পরিচিত মনে হলো ইয়াদের, কিন্তু ইয়াদের স্মরণে আসছে না ঠিক কই দেখলো সে দোয়া নামের এই মেয়েটাকে। পরক্ষণে মনে এলো কিছুদিন পূর্বেই মারিয়ার পাঠানো ছবিতে এই মেয়েটাকে দেখলো ইয়াদ। মারিয়া মোবাইল সরিয়ে নিলে ইয়াদ নিজের দৃষ্টি অন্যদিকে ফেরায়। ইয়াদের মতে মারিয়ার কথা একদম সঠিক, মেয়েটার চেহারায় সত্যি যেন চাঁদের মতো। মারিয়া নিভৃতে হেসে ইয়াদকে প্রশ্ন করলো, দুই আপু অনেক শুভ্র দেখতে, তাই না? মনে হয়। ইয়াদ মারিয়ার দিকে চেয়ে বলল। হঠাৎই বিকট শব্দ হলে সবাই হইচই করে বেরিয়ে পড়ল রুম থেকে। জিয়াকে জানাব সাজ্জাদ চট দিল সজোরে। মেঝেতে লাগেজ এবং তার পাশে বিশাল আকারের ফুলদানির ধ্বংসাবশেষ দৃশ্যমান। জিয়া সশব্দে কান্না করছে। ইয়াদ উদ্গীর্ণ কণ্ঠে তার বাবাকে জিজ্ঞাসা করল, হয়েছে কি বাবা? তোর বোন আমাদের মুখে চুন কালি মাখিয়ে সেই ছেলের সাথে পালিয়ে যাওয়ার ফন্দি করেছে। বাধা দিলে আমার শুরু হলো তার বেয়াদবি। ইয়াদের মেজাজ বিগড়ে গেল। জিয়ার সম্মুখে এসে জিয়ার গালে হাত রেখে বলে উঠল, আবু তুমি কেন বুঝতে পারছো না? জামাল ছেলেটা ভালো না। তোমাকে ভাগিয়ে নিয়ে তোমার লাইফ শেষ করে সে আমার উপর প্রতিশোধ নিতে চায়। বুঝো তুমি এসব? দিনে কত মেয়ের সাথে ওঠা বসা করে সে জানো তুমি কিছু? আমার পরিবারের কেউ যেন তোমার কর্মকাণ্ডের জন্য লজ্জিত হতে না হয়। মেয়েদের সাথে ওঠা বসার কথা তুই বলছিস ইয়াদ? ভুলে গেছিস তোর আগের অবস্থা? ইয়াদ হাত দেখিয়ে থামালো জিয়াকে। চুপ থাক আপু। মারিয়া, ভাইয়ার জন্য কফি নিয়ে আসো, ফার্স্ট রুমে নিয়ে আসবে। মারিয়া বিস্ফোরিত চোখে তার ভাইয়ের অগ্নিদৃষ্টি লক্ষ্য করে চুপচাপ সেই স্থান প্রস্থান করল। তোর মাথায় কি সাধারণ জ্ঞান নেই? ছোট্ট একটা মেয়ের সামনে এসব কি ব্যবহার তোর? ইয়াদের কণ্ঠে ক্রোধের আভাস মিলছে। কেন? তুই আগে কত মেয়ের সাথে শুয়েছিস সব ভুলে বসলি? আগে আর এখনের মধ্যে অনেক তফাৎ জিয়া। অতীতের ভুল শুধরে নেওয়ার শক্তি আমার ছিল এবং আমি সেটা পেরেছি। অতীতের ভুলকে সঠিক করার মতো শক্তি সব মানুষের থাকে না। সেই হিসেবে আমি নিজের কাছে জয়ী। তুই তোর আশিকের কথা ভাব। আমারটা ছিল অতীত আর তোর আশিকেরটা বর্তমান। আগেও ছিল সেটা, এখনো আছে। সে একজন মেয়েবাজ, সাথে সে ধোঁকাবাজ। ক্রিকেট বোর্ডে সবাই জানে জামাল কেমন ছেলে। ইয়াদ নিজের হাত মুঠো করল। নিজের পক্ষে সাফাই গাওয়া তার সবচেয়ে বিরক্তকর কাজ মনে হয়, কিন্তু আজ সেই পরিস্থিতি শিকার। আমি জামালকে ভালোবাসি। তোমরা আমাকে কেউ তার কাছ থেকে আলাদা করতে পারবে না। আজ বাধা দিয়েছো, কিন্তু সুযোগ পেলে আমি আবারও পালানোর চেষ্টা করব। 2 দিন অত্যাচার সহ্য করলে সব ভালোবাসা পালাবে। ভালো হয়েছে জিয়া। তোর মতো পাথর কি বুঝবে ভালোবাসা কি? জীবনে কাউকে ভালোবেসেছিস? দেখবি এমন একদিন আসবে তোর জীবনে, সেই দিন তুই তোর ভালোবাসার মানুষের জন্য অনেক কষ্ট অনুভব করবি, কিন্তু তাকে ছুঁয়ে দেখতে পারবি না। তোর মতো বেয়াদবকে ভালোবাসবে কে? এটাই চিন্তার বিষয়। বড় বোনের সাথে তুই তুকারি করছিস। জিয়ার কথায় হাসল ইয়াদ। এইসব অভিশাপ দিয়ে লাভ নেই আপু। আমার জীবনে এসব কিছু ঘটবে না। তুমি বরং অন্য অভিশাপ দাও আমাকে। আর শেষ কথা, তুমি জানো না আমার কথা মতো না চললে আমি বিয়াদবি করতে একটুও পিছুপা হই না। ইয়াদু তুই কিছু বলো না আপু, আমি জাস্ট অবাক বাইরের ছেলের জন্য তোমার এই অবস্থা দেখে। ইয়াদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাইয়া কফি? চলো রুমে। ইয়াদ মারিয়ার সাথে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। নিজে থেকে জিয়া 2 বার ডাকলো ইয়াদকে, কিন্তু ইয়াদ সেদিকে কর্ণপাত করলো না। ইহাদ ভাইয়া, জিয়া আপু তোমায় অভিশাপ দিয়েছি বিধায় তোমার মন খারাপ? মারিয়ার কথা ইয়াদ ঠোঁট প্রশস্ত করলো। তোমার ভাই অভিশাপে বিশ্বাসী নয়, যা কপালে আছে তাই হবে। বাহ ভাইয়া, তুমি কত কনফিডেন্স নিজেকে নিয়ে চিন্তা